উদ্দেশ্যে, কারণ তুমি যদি সবগুলা জিনিস বুঝে বুঝে করতে চাও, অনেক কেসই জিনিসটা তখন বলা দেখে আমরা ব্রেকে যাব, এই অঙ্কটা দেখে আমরা ব্রেকে যাব। কি বলা হয়েছে, এই টাইপের অঙ্কগুলো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবা। যে আমাকে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে কট ফাই, কট ফাই ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা, প্রমাণ করো যে রুট টু কস ফাই ইজ ইকুয়াল টু এত। এই টাইপের ম্যাথগুলো করার একটা টেকনিক থাকতে পারে, টেকনিকটা অনেকটা এরকম, মাথার মধ্যে রাখার চেষ্টা করবা যে এই বাম পাশের যে ফাংশনটা আছে এটা কার ফাংশন। তুমি বলতে পারো ভাইয়া এইটা হচ্ছে আমার একটা ফাই এর ফাংশন, আর এই ডান পাশের যে ফাংশনটা আছে এটা একটা কিসের ফাংশন। তুমি বলতে পারো ভাইয়া এইটা হচ্ছে আমার একটা থিটার ফাংশন। এবং আমাকে যেটা প্রমাণ করতে বলছে প্রমাণটার দিকে তাকাও, প্রমাণটার দিকে দেখো, প্রমাণের বাম পক্ষটা কার ফাংশন। প্রমাণের বাম পক্ষটাও একটা ফাই এর ফাংশন, আর ডান পক্ষটা কার ফাংশন, হচ্ছে থিটার একটা ফাংশন। যদি কখনো এরকম থাকে তাহলে তুমি চাইলে এগুলোকে ছবি এঁকে করতে পারো, ছবি এঁকে করে ফেলতে পারো। কিভাবে ছবি এঁকে করবা, একটা দেখাই, একটা দেখাইলেই বুঝতে পারবা। যেমন আমাকে প্রশ্নের মধ্যে বলছে কট ফাই, কট মানে কি, কট মানে কি বলো দেখি। কট মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে কত আসবে। কট মানে আমরা বলতে পারবো কি, কট মানে হচ্ছে আমরা বলতে পারি যে ভূমি, দাঁড়াও ভাই, এটা আসবে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মানটা কত, ভূমির মানটা এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা, আর লম্বের মানটা কত, সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা, জাতির বিবেকের কাছে প্রশ্ন আজকে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে আমার ফাই। একটু না বুঝতে পারলে কিচ্ছু করার নেই আমার পক্ষে। কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব অ্যাপ্লাই করে ফেললা। এখন ভূমি বাই লম্ব যখন তুমি অ্যাপ্লাই করে ফেলবা, তাহলে এইটার মান কত আসবে, এটার মান তুমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে আসবে হচ্ছে রুট ওভার এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার। আমি লিখে দিই, চলো এর মান আমার চলে আসবে, আমি অঙ্কটা আর করলাম না, এর মান চলে আসবে রুট টু। এর মান তোমরা পেয়ে যাবা হচ্ছে রুট টু পেয়ে যাবা, রুট টু পেয়ে যাবা, রুট টু পেয়ে যাবা। এখন আমার টার্গেট থেকে, আমার টার্গেটটা হচ্ছে আমাকে কস ফাইভ বের করতে বলা হয়েছে। তাহলে কস ফাইভ মানে কত, কস ফাইভ, কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মানটা কত, ভূমির মানটা হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটার, অতিভুজের মানটা কত, অতিভুজের মানটা হচ্ছে রুট টু। তাহলে কষ্ট করে কোনাকুনি গুণ করো, এটা আমাকে প্রুফ করতে বলা হয়েছে, এটা অ্যান্সার। কারণ এটা নিয়ে কোশ্চেন থাকার কথা না, এটা নিয়ে কোশ্চেন থাকার কথা না, এটা প্রত্যেকের বুঝতে পারা উচিত। ওকে, সো এইটা কখন অ্যাপ্লাই করা যাবে মনে রাখার চেষ্টা করো, অঙ্ক চিনতে হবে, অঙ্ক না চিনলে আসলে হবে না। অঙ্ক চিন্তা হবে যে ভাই আমার বাম পাশটা ফাই এর একটা ফাংশন, এটা থিটার একটা ফাংশন, এই পাশে সব ফাই, এই পাশে সব থিটা। আবার প্রমাণেরও বাম পাশে সব ফাই, প্রমাণেরও ডান পাশে কি সব থিটা, তখনই কেবলমাত্র চিত্র দিয়ে করতে পারবা, চিত্র দিয়ে করতে পারবা, আদারওয়াইজ চিত্র দিয়ে অঙ্ক হবে না, চিত্র দিয়ে সব অঙ্ক মিলবে না, চিত্র দিয়ে এই অঙ্কগুলাই করা যাবে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে একটা কাজ করি, আমরা একটা ব্রেক নিই, আমরা একটা ব্রেক নেওয়ার চেষ্টা করি, আমরা একটু বড় টাইপের প্রমাণ দেখি। যেমন বুয়েট পরীক্ষায় 16 সালে আসা একটা প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে বলা ছিল হচ্ছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ, কজ এক্স প্লাস কজ ওয়াই ইজ ইকুয়াল টু বি হলে দেখাও যে এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এইগুলা সত্যি কথা বলতে গেলে এইগুলা প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করে গেলে এগুলা ইজিলি পরীক্ষায় কমন পাওয়া যায়। বাট একটা ওয়েতে এটা আসলে বোঝা যায় যে কিভাবে প্রমাণটা আগাইতে পারে। কারণ তুমি খেয়াল করো, এখানে আছে এ, প্রমাণে তোমার কাছে আছে এ স্কোয়ার, এখানে আছে বি, এখানে আছে বি স্কোয়ার। তো তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া হয়তোবা আমাকে কি করা লাগতে পারে, দুইটাকে স্কোয়ার করা লাগতে পারে। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের যেটা আছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ, এইটাকে যদি স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে কি পাবো, এটাকে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস টু সাইন এক্স সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার।
সিমিলার ওয়েতে আমার কাছে আর কি আছে, আমার কাছে আবার আছে হচ্ছে cos x প্লাস cos y ইজ ইকুয়াল টু বি। আমি যদি এইটাকে স্কোয়ার করি, স্কোয়ার করলে কি পাবো? স্কোয়ার করলে পাবো হচ্ছে cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার ওয়াই প্লাস 2 cos x cos y ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এখন যদি আমি এইটাকে যোগ করি, যোগ করলে কত পাবো? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মানে কত চলে আসবে? 1। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1। এখান থেকে তুমি যদি 2 কমন নাও, 2 কমন নিলে কত? তুমি 2 কমন নিলে তুমি চাইলে লিখতে পারো হচ্ছে সাইন এক্স সাইন ওয়াই প্লাস কজ এক্স কজ ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে এটা হয়ে যাবে আমার, পরের লাইনটা একটু লিখি, পরের লাইনটা এটা হয়ে যাবে হচ্ছে 2 প্লাস 2 কজ। এখন তোমার টার্গেটটা কি? তোমার টার্গেটটা হচ্ছে এখন এখানে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কত আসবে? ফর্মুলাটা হচ্ছে আমার চলে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তুমি এখান থেকে কার মানটা বের করে ফেলতে পারো? তুমি এখান থেকে বের করে ফেলতে পারো ভাইয়া হচ্ছে কজ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা কত? 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে, তাহলে এটা আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2/2। এটা আমার কজ এর মানটা চলে আসবে। এটা আমার এখান থেকে চলে আসলো। ফর্মুলা যদি কেউ ভুলে যাও, ফর্মুলা ভুলে গেলে আমরা এটা মনে রাখার চেষ্টা করবো, এটা এইভাবে চলে আসে। ঠিক আছে, এখন নেক্সট টার্গেট থেকে, নেক্সট টার্গেটটা হচ্ছে ভাই আমাকে কার মানটা বের করতে বলছে? আমাকে বের করতে বলছে হচ্ছে এই জিনিসটার মান, ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তো একটা কাজ করতে পারো, তোমাকে যে জিনিসটার ভ্যালু বের করতে বলা হয়েছে, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি যদি, আচ্ছা আমি যদি, দাঁড়া এক সেকেন্ড, ওকে ঠিক আছে, না না, সমস্যা নেই, আমার একটা ফোন আসছিল, তো ফোন আসলে কারণে স্ক্রিন ফ্রিজ হয়ে গেছিল, সমস্যা নেই। ঠিক আছে, তা আমরা এইটা পাইলাম। তো এখন আমার কাছে এখানে কত আছে বলো থেকে? তুমি বলতে পারো যে ভাইয়া আমার কাছে আছে হচ্ছে কজ এক্স মাইনাস ওয়াই। এখন তোমার টার্গেটটা কি? তোমার টার্গেটটা হচ্ছে যে আমরা যদি এইটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কজের এই ফর্মুলাটা কত ছিল? তোমরা বলতে পারো হচ্ছে ভাই এই ফর্মুলাটাকে চাইলে আমরা লিখতে পারি না, যে আমি এই পাশে লিখি, এটাকে এই পাশে টেনে এনে, বেশি কঠিন হবে না, ইজি ম্যাথ এটা। তুমি বলতে পারো ভাই এটাকে চাইলে আপনি কি লিখতে পারেন? এটাকে আপনি লিখতে পারেন 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত আসবে? এটা ইজ ইকুয়াল টু তোমার চলে আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2/2 চলে আসলো। এখন পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে তোমার এখান থেকে কার মানটা বের করতে হবে, সাইন এক্স মাইনাস ওয়াই/2 এর ভ্যালুটা বের করতে বলো। তো এইটা তোমরা কিভাবে কাজটা করতে পারবা? এটা করার জন্য তুমি যে কাজটা করো, পরের লাইনে 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই/2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2/2 করে দিলা। তো পরের লাইনটার ভিতরে জাস্ট এখান থেকে কার মানটা বের করতে হবে বলো দেখি? তোমার সাইন এক্স মাইনাস ওয়াই/2 এর ভ্যালুটা বের করে ফেলবা, এই প্রমাণের লাইনটা তোমার চলে আসবে। আমি এই পার্টটা করলাম না, তোমরা নিজ দায়িত্বে এটা করে নিও। এটা তোমরা করে নিও। তোমরা বলতে পারো যে ভাই এটা আপনি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছেন, এটা আপনি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছেন? আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে কিনা? cos টুয়াইজ এক্স এর একটা ফর্মুলা পড়ছিলাম। cos টুয়াইজ এক্স ইজ ইকুয়াল টু কি ছিল? cos টুয়াইজ এক্স ছিল হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তো এই ফর্মুলাটা আমরা এখানে দেখতে পারি, এই ফর্মুলাটা একটু দেখবা। আর এইটা মানে কি? এটা তো বোঝা যাচ্ছে cos 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই/2। তো একটু ভালো করে দেখে যাবা, ভালো করে দেখে গেলে প্রমাণগুলো পারা যায়। এবং আমি তোমাদেরকে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটু বলতে পারি, তুমি যদি এই পরীক্ষায় এগুলো যদি কোশ্চেন ব্যাংক থেকে কয়েকটা প্রমাণ পড়ে যাও, তুমি অ্যাডমিশন টেস্টে কমন পেয়ে যাবা। আর এগুলো কমন না পাইলে পরীক্ষার হলে মাথা খাটায় একটা অঙ্ক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো চেষ্টা করবে এই অঙ্কটা করার জন্য। ওকে, নেক্সট চলে আসে আরেকটা অঙ্ক, এটাও কোশ্চেন ব্যাংকে মাল্টিপল টাইমস আছে, যে আমার মানে কুয়েটে 2বার আসছে,
চুয়েটা পরীক্ষায় আসছে, সো কমন অঙ্ক, এগুলো পারা উচিত প্রত্যেকের। তো ফার্স্ট অফ অল আমরা আরেকটা দেখার চেষ্টা করি প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে cos x প্লাস cos y ইজ ইকুয়াল টু হচ্ছে আমার a। cos x প্লাস cos y ইজ ইকুয়াল টু হচ্ছে আমার a। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করতে পারো। এখান থেকে তাহলে তুমি কি লিখতে পারো? এখান থেকে তুমি চাইলে লিখতে পারো হচ্ছে 2 cos x plus y by 2 then cos x minus y by 2 is equal to হচ্ছে a। ওই যে cos c plus cos d এর যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। সিমিলারলি আমাদের কাছে যদি থাকে sin x plus sin y is equal to b, তাহলে এটার জন্য কি লিখতে পারি? এটার জন্য লিখতে পারি হচ্ছে 2 sin x plus y by 2 cos x minus y by 2 is equal to হচ্ছে b। এখন আপনার টার্গেট কি? আপনি যদি এইটাকে দেন 1 নাম্বার আর এটাকে যদি আপনি 2 নাম্বার লেখেন, আর আপনি যদি 2 ডিভাইডেড বাই 1 করে দেন, 2 ডিভাইডেড বাই 1 করলে বোঝা যাচ্ছে 2 2 কাটা যাবে, cos cos কাটা যাবে, তাহলে কে থাকে? sin x plus y by 2 ডিভাইডেড বাই cos x plus y by 2 is equal to b by a। তার মানে হচ্ছে tan x plus y by 2 is equal to b by a পেয়ে গেলাম। tan এর মানটা বের করে ফেললাম। তুমি বলতে পারবে এত কষ্ট করে tan এর মানটা কেন বের করলেন? কারণ tan এর মানটা আমি এই কারণে বের করছি, কারণ আমার লেফট হ্যান্ড সাইডে যে সূত্রটা ছিল এটা আমার খুব পরিচিত। কি পরিচিত? কারণ আপনি বললেন যে ভাই লেফট হ্যান্ড সাইডে আপনার কাছে আছে হচ্ছে cos x plus y। cos x plus y কে কি লেখা যায়? cos x plus y কে চাইলে আমরা লিখতে পারি কি? cos x plus y কে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে 1 minus tan square x plus y by 2 1 প্লাস tan স্কোয়ার x প্লাস y বাই 2 এটা লেখা যায়। এটাকে আমরা কিভাবে লিখলাম? কারণ তোমরা বলতে পারো যে ভাইয়া ওই যে cos twice x এর একটা ফর্মুলা পড়ছিলাম, সব ওই cos twice x এর ফর্মুলার অঙ্ক। 1 মাইনাস tan স্কোয়ার x 1 প্লাস tan স্কোয়ার x। এখন কাজটা কি হবে? জাস্ট ভাইয়া মানগুলাকে বসাই দিবা। বসাই দিলে আমরা আমাদের প্রমাণের লাইনটা পরের লাইনে পেয়ে যাবো। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এখন তুমি বলতে পারবে এই নিয়মেই কেন? আরো নিয়মে করা যায়, কারণ তুমি দেখেই বুঝতে পারতেছো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটাকে স্কোয়ার করে যোজন বিয়োজন করেও তুমি মিলাইতে পারতা। সো অনেকভাবেই জিনিসগুলাকে করা সম্ভব, অনেকভাবে জিনিসগুলাকে করা সম্ভব। তুমি চাইলে যেভাবে তোমার পছন্দ তুমি সেভাবে করে ফেলবা। এগুলি একটু খুব কমন প্রমাণ, আমি জাস্ট কমন কয়েকটা প্রমাণ একটু বলে দিলাম, প্রমাণ সংক্রান্ত অঙ্ক। এখন দেখো প্রমাণ সংক্রান্ত নেক্সট আরেকটা অঙ্ক আছে, এবং এই অঙ্কটা আমি তোমাদের একটু মনে রাখানোর চেষ্টা করবো। সবাই এটা মনোযোগ দাও। এইটা ভার্সিটির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, এবং এরপরে এটা রিলেটেড একটা পোল আছে আমাদের। a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই 4। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি যেহেতু বললা যে ভাই tan এর অঙ্ক, আমি উভয় পক্ষে tan নিয়ে নিই। তাহলে কত আসবে এখানে? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে পরের লাইনটা আমরা কি লিখতে পারি? পরের লাইনটা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে tan a প্লাস tan b is equal to 1 মাইনাস tan a tan b। তাই না? আমি জিনিসগুলোকে এক পাশে নিয়ে আসলে কত পাবো? tan a প্লাস tan b প্লাস tan a tan b is equal to 1। এইটাকে আমরা ফর্মুলার মতো মনে রাখবো। কি মনে রাখবো? ফর্মুলাটা কি? tan a প্লাস tan b প্লাস tan a tan b is equal to হচ্ছে 1। কখন 1 হয়? যখন ভাইয়া a প্লাস b is equal to কত? a প্লাস b is equal to পাই বাই 4। তখন এটাকে আমরা a প্লাস b is equal to পাই বাই 4 হলে এইটা হয়। এটা কেন মনে রাখবো একটু পরে বুঝতে পারবো, একটু পরে বুঝতে পারবো। এবার আসলে আমরা প্রমাণটায় যাই। প্রমাণের লেফট হ্যান্ড সাইডে কি বলছে? লেফট হ্যান্ড সাইডে বলছে 1 প্লাস tan a 1 প্লাস tan b গুণ করে দিই। গুণ করলে একবার 1 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে 1 প্লাস tan b, তারপর tan a দ্বারা গুণ করব, তাহলে tan a প্লাস tan a tan b।
এইটুকের মান কত? এতটুকের মান তুমি বলতে পারো হচ্ছে 1 + 1 আলটিমেটলি 2। এটার মান চলে আসবে 2। তাহলে এটা কি? এটা আমার রাইট হ্যান্ড সাইড আমি পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইড আমি পেয়ে গেলাম। সো কিভাবে করা হইলো এটা প্রত্যেকের বুঝতে পারা উচিত, প্রত্যেকের বুঝতে পারা উচিত যে আমার a + b = π/4 হলে আমরা এই পার্টটা করতে পারি, এই পার্টটা করতে পারি। আমার মনে হয় এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না, এটা প্রত্যেকের বুঝতে পারা উচিত। ওকে, সো একটু পারবা। এখন দেখো তোমরা তাহলে রুলটা কি, a + b = π/4 হলে আমরা এটা মনে রাখার চেষ্টা করবো। কোনটা মনে রাখার চেষ্টা করবো? যে tan a + tan b + tan a tan b = কত হবে বলো দেখি? তোমার 1 হবে। তাহলে একটু যদি বুঝো আমাকে তোমরা এই পোলটার উত্তর দাও। অনেকক্ষণ পর একটা পোল পাওয়া গেছে। দেখি আমাদের এরপরে যা যা আছে সব ছোট ছোট জিনিস, বেশি সময় লাগবে না ক্লাস শেষ করতে, আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে দিব। একটু চিন্তা করে সূত্রটা কি ছিল, সূত্রটা চিন্তা করো। a + b = যদি 45 ডিগ্রি হয় তাহলে tan a + tan b + tan a tan b = 1। চিন্তা করি। ওকে গুড, 40 সেকেন্ড রাখবো, 40 সেকেন্ডের বেশি 1 সেকেন্ডও দিব না, যারা পারার এতক্ষণে পেরে যাবা। ওকে ডান, গুড। প্রায় নিয়ারলি 200 জনের মতো কারেক্ট আনসার দিতে পারছো। সো আমি এটা কেটে দিই, এটা না। এখন বলো মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্ট হচ্ছে এইটা, সূত্রটা কি? tan a + tan b + tan a + tan b + 1 হলে কত আসবে? 1 হলে তুমি বলতে পারো a + b = কত হবে? 45 ডিগ্রি হবে। তুমি বুঝতে পারছো যদি এটা আমার কি হয়, এটা যদি হয় a তাহলে এটা কত? b, এটা কত? a, এটা তো b আছে। তাহলে b এর মান কত? বোঝা যাচ্ছে b এর মান আমার চলে আসবে হচ্ছে 25 ডিগ্রি চলে আসবে। আর এখান থেকে বোঝা যাচ্ছে a + b = কত? a + b = 45 ডিগ্রি না? কারণ একটা কত ডিগ্রি? একটা আমার কাছে আছে ভাই 20 ডিগ্রি, আর একটা কত আছে? আরেকটা আছে হচ্ছে 25 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অ্যান্সার তোমার চলে আসবে হচ্ছে না, নামার অ্যান্সার চলে আসবে। একটু প্রত্যেকের ইজিলি বুঝতে পারা উচিত। এবার চলে আসি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট নেক্সট 5 মিনিট একটু নড়ে চড়ে বসো। নেক্সট 5 মিনিট একটু খুব ভালো করে কয়েকটা এমসিকিউ জিনিস পড়াবো, সবাই মনোযোগ দিতে হবে। এটা পরীক্ষায় আসলে, যদি কখনো রিটেন পরীক্ষাতেও আসে, রিটেন পরীক্ষাতে আসলে ডিরেক্ট লিখে দিবা, ডিরেক্ট লিখে দিবা, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমার কাছে মনে হয় এগুলো ঢাকা ভার্সিটির এমসিকিউতে আসার চান্স সবচেয়ে বেশি থাকে রিটেনের তুলনায়। তো প্রশ্নটার মধ্যে কি বলছে, এক অঙ্ক চিনি। আমাকে বলা হয়েছে যদি 2 sin π/2 যদি এই ফরম্যাটে থাকে তাহলে আমি রুট ওভার দিয়ে দিয়ে কয়টা রুট দিব? মনে রাখবা যদি আমার এখানে n থাকে তাহলে n-1 সংখ্যক এই জিনিসটা লিখবো। আমি একটু পরে অঙ্ক করে ক্লিয়ার করব। আর যদি আমার সূত্রটার মধ্যে কি থাকে বলো দেখি, তোমার সাইন থাকে, তাহলে আমার টার্গেটটা কি? সাইন থাকলে হচ্ছে আমার একটা প্লাস পরেরটা মাইনাস দিয়ে এইভাবে এই ধারায় এইভাবে লিখে যাব। তাহলে তোমাদের যদি অঙ্কটা একটু বুঝতে চেষ্টা করো, যে প্রশ্নের মধ্যে আছে 2 cos π/32, এটাকে চাইলে আমরা লিখতে পারি 2 cos π², কে তুমি চাইলে কি লিখতে পারবা? 32 কে তুমি চাইলে লিখতে পারবা হচ্ছে 2⁵। 32 কে চাইলে লেখা যাবে 2⁵। তাহলে যেহেতু এখানে 5 আছে, তাহলে আমি যে রুটের যে খেলাটা, রুটের খেলাটা খেলবো কয়বার? রুটের খেলাটা খেলবো আমি হচ্ছে n-1 বার, মানে 4 বার। তাহলে একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, চারবার দিলাম। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে এই সূত্রে ফেলার উপায় কি? এই সূত্রে ফেলার উপায় হচ্ছে ভাইয়া, সামনে আমার একটা কি থাকতে হবে? সামনে আমার একটা 2 থাকতে হবে। আর এইটাকে কি করতে হবে? এইটাকে 2⁵ সামথিং লিখতে হবে। তোমরা এখনই কোশ্চেন করতেছো 2⁵ সামথিং না হইলে কি হবে? অ্যান্সার দিব, একটু পরে অ্যান্সার দিচ্ছি, সহ্য করো। ফার্স্ট টার্গেটটা কি? সামনে আমার একটা 2 থাকবে, আর হচ্ছে নিচে কি থাকতে হবে বলো দেখি? তোমার 2⁵ সামথিং থাকবে। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে ভাইয়া এইটার মান কত, সাইন π/32, এখন তোমরা উত্তর দিবা ভাইয়া সামনে তো 2 নাই। এখন সামনে যদি 2 না থাকে তাহলে তো আমরা এর দূর জানি আল্লাহ রাস্তা একটা হাফ নিয়ে আসি, তাহলে 2⁵ 5।
আর এই হাফ তো হাফের মতোই থাকবে, 5টা, তাহলে কয়বার রুট দিব? তুমি বলতে পারবে 4বার, বাট সাইনের অঙ্ক যেহেতু, তাহলে একটা প্রথমটা বসবে কি বলো দেখি, মাইনাস, পরের গুলা প্লাস। রুলটা মনে রাখার চেষ্টা করব। রুলটা মনে রাখতে পারলে হবে যে সামনে আমার একটা 2 লাগবে, আর নিচেরটাকে কি বানাইতে হবে, 2 টু দি পাওয়ার সামথিং বানাইতে হবে। 2 টু দি পাওয়ার সামথিং বানাই ফেললে তোমাকে n-1 সংখ্যক বার এই √2 খেলাটা খেলতে পারবা, √2 খেলাটা খেলতে পারবে। এখন একজন বলে ফেলছে বা 10 থাকলে, 10 থাকবে না, সাইন কজই থাকবে, 10 থাকবে না, 10 থাকবে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, বিষয়টা হচ্ছে এরকম। তো যা দেখাচ্ছি এর বাইরে কিছু থাকবে না। এখন তুমি বলতে পারো ভাইয়া যদি 2 টু দি পাওয়ার সামথিং এ লিখতে না পারি তাহলে কি হবে? তাদের জন্য আমার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে ভাইয়া আমরা প্রথম চেষ্টা করব নিচেরটাকে 2 টু দি পাওয়ার সামথিং লিখতে। যদি আমি লিখতে না পারি দেন আমি কি লিখবো? দেন আমি 3 ইন্টু 2 টু দি পাওয়ার সামথিং লিখবো। 3 ইন্টু 2 টু দি পাওয়ার সামথিং লিখবো, দেন অঙ্কটা করবো। তুমি বলতে পারবে একটা এক্সাম্পল দেন, যেমন এই এক্সাম্পলটা, যেমন 2 sin পাই ডিভাইডেড বাই 48। তুমি কিন্তু এই 48 কে কি 2 টু দি পাওয়ার সামথিং লিখতে পারবা? তুমি কিন্তু লিখতে পারবা না। তুমি চাইলে এটাকে তখন কি করবে, এটাকে তুমি লিখবা হচ্ছে 2 ইন্টু sin পাই 3 ইন্টু 16। এটা হজম হয় কিনা খেয়াল করো, 3 × 16 = 48। পরের লাইনটা আমি কি বলতে পারি? পরের লাইনটা তুমি বলতে পারো 2 sin পাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। এখন আমার কাছে তুমি বুঝতে পারছো ভাইয়া, যেহেতু পাওয়ার আছে, কত পাওয়ার আছে, যেহেতু আমার কাছে 4, তাহলে √2 খেলাটা কয়বার খেলবো? √2 খেলাটা খেলবো হচ্ছে আমি 3বার। √2 খেলাটা 3বার খেলবো, বাট আমাকে একটু বুঝতে হবে যেহেতু সাইনের অঙ্ক, সাইনের অঙ্কে কি আসে, সাইনের অঙ্কে প্রথমটায় হয় আমার মাইনাস, পরেরটায় আমার প্লাস। বাট একটু বুঝতে হবে যেহেতু এইখানে একটা 3 আছে, তাহলে এখানে একটা প্লাস √3 লাগাই দেবো, এটা এক্সট্রা। তাহলে আমার কতবার হইলো এটা? এটা হইলো 3বার, আর এটা হচ্ছে এক্সট্রা √3। এখন তোমার কাছে মনে রাখতে হবে ভাইয়া, একটু মনে রাখবা, তোমার যদি এই অঙ্কগুলা হয়, এই অঙ্কগুলা রুলটা কি? রুলটা হচ্ছে শুরুতে 2 থাকবে, দেন কজ, এখানে পাই, ডিভাইডেড বাই এইখানে কিছু একটা আছে। এইটাকে চাইলে কি লিখতে হবে? এইটাকে চাইলে হয় লিখতে হবে 2 টু দি পাওয়ার n, না হলে কি, না হলে লিখতে হবে হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n। এই দুইটা ছাড়া অন্য কিছু কখনো আসবে না। 7 টু দি পাওয়ার n হলে কি হবে? আসবে না। 5 টু দি পাওয়ার n হলে কি আসবে? হবে না। মনে রাখবা 2 টু দি পাওয়ার n অথবা 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, এই দুইটা ছাড়া অন্য কোনো কখনোই হবে না। একটু মাথার মধ্যে যদি তুমি ঢুকাই ফেলতে পারো, রাখতে পারলে, আমার কাছে মনে হয় তুমি অঙ্কগুলো পারবা। আর তোমার কাছে যদি এটাতে সমস্যা হয়, সমস্যা হলে তোমার কাছে ঝামেলা বোধ করবা। যেমন আমি যদি তোমাদেরকে এটা কোশ্চেন করি, যেমন একটা অঙ্ক আরেকটা দেখাই, যেমন এটা পরীক্ষায় দিলাম, ধরো ঢাকা ইউনিভার্সিটির অবজেক্টিভ এটা আসলো পরীক্ষায়, ধরি এটা 2 cos π/24। এখন তুমি চিন্তা করো 24কে তো ভাইয়া আমি কিছু লিখতে পারি না। 24কে কি তুমি লিখতে পারবা 2 টু দি পাওয়ার সামথিং? তাহলে টার্গেটটা কি? টার্গেট হচ্ছে এটাকে লিখবো কত, 2 cos π 3 × 8, 3 × 8 = 24, এবং এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে 2 কিউব। এখন যারা মনোযোগ দিচ্ছ, 2 কিউব মানে 2 এর রুটের খেলা কয়বার? রুটের খেলা 2 এর জন্য বসবে 2বার। তাহলে আমি বলতে পারবো এটা আসবে হচ্ছে, যেহেতু কজের অঙ্ক, প্রথমটা প্লাস, পরেরটা প্লাস, আর পরে একটা √3। অ্যান্সার শেষ, ডান। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। অ্যাডমিশন টেস্ট আসলে একটু লিখে দিয়ে এসো না, একটু লিখতে পারো কিনা দেখো, একটু লিখতে পারি কিনা দেখি। তো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো, আমার কাছে মনে হয় একটু পারা উচিত। ওকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আসবে ইনশাল্লাহ, এর বাইরে কিছু আসবে না। তাহলে রুলটা মনে রাখবো, হয় 2 টু দি পাওয়ার n, না হলে 3 × 2 টু দি পাওয়ার n, এর বাইরে কিছু না। আরেকবার দরকার হলে ভিডিওগুলো দেখে নিবা, ভিডিওগুলো দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে চলে আসছে এটা, a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি π/2 হয়, a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি π/2 হয়, কোশ্চেনটা কি? কোশ্চেনটার মধ্যে বলতে হচ্ছে tan a মাইনাস tan b ইজ ইকুয়াল টু কত, tan a মাইনাস tan b ইজ ইকুয়াল টু কত। তো এই অঙ্কটা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, যে এই অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে, বা এই একটা সূত্র তোমাদেরকে আমি শিখাবো, সূত্রটা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। যেমন আমার tan a প্লাস tan b আছে, তুমি উভয় পক্ষে tan নিয়ে নাও।
তাহলে আমরা বলতে পারবো কত, 10π/2। তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে tan A প্লাস tan B 1 মাইনাস tan A tan B ইজ ইকুয়াল টু 10π/2। তোমরা যারা বুঝো 10π/2 এর মান কত, 10π/2 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত তো অসংজ্ঞায়িত হবে কখন? তুমি জানো অসংজ্ঞায়িত হবে তখনই যখন আমার এই নিচেরটা কত হয়ে যায়, এই নিচের পার্টটা আমার কত হয়ে যাবে, নিচের পার্টটা আমার 0 হয়ে যাবে। tan A ইন্টু tan B ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। tan A প্লাস tan B ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। না বুঝতে পারার কোনো কারণ নেই, কারণ 10π/2 অসংজ্ঞায়িত, আমরা এটাকে বের করে নিলাম। এখন তোমাদের একটু বোঝার চেষ্টা করো, আমাদের একটা ফর্মুলা ছিল না tan A মাইনাস B। tan A মাইনাস B মানে কি? tan A মাইনাস B মানে হচ্ছে tan A মাইনাস tan B 1 প্লাস tan A tan B। তাহলে এটা মানে কত? tan A মাইনাস tan B ইজ ইকুয়াল টু 1 প্লাস 1। তার মানে তুমি বলতে পারো tan A মাইনাস tan B ইজ ইকুয়াল টু 2 tan A মাইনাস B। এইটা মুখস্থ রাখবো। tan A minus tan B is equal to 2 tan A minus B। tan A minus tan B is equal to 2 tan A minus B। এটা মনে রাখবো। এটা কখন সত্য? যখন A plus B is equal to π/2। আমি আবার রিপিট করতেছি, A plus B is equal to যদি π/2 হয়, তাহলে tan A minus tan B is equal to কি লেখা যাবে? 2 tan A minus B। 2 tan A minus B। এটা মুখস্থ রাখবো, এটা সূত্রের মতো করে মনে রাখবো। প্রমাণটা কিভাবে করলাম, প্রমাণ যদি কারোর অপছন্দ হয় প্রমাণ দেখার দরকার নাই, ফর্মুলা মনে রাখবা। ফর্মুলাটা কেন লাগবে? কারণ এই অঙ্কগুলা অ্যাডমিশন টেস্টে আসে, এই অঙ্কগুলো অ্যাডমিশন টেস্টে আসে। আর একটা পোল দিই, দেখি এই পোলটা কয়জন ধরতে পারো। তো আমরা পোলটা অফ করে দিই। তো তোমরা বলতে পারতেছো ভাইয়া এখানে কত আছে? এখানে আমার কাছে আছে হচ্ছে, এখানে আমার কাছে আছে হচ্ছে tan 70 আর tan 20। তুমি জানো 70 প্লাস 20 কে যোগ করলে কত পাওয়া যায়? 90 পাওয়া যায়। তার মানে সূত্রটা কত? সূত্রটা হচ্ছে, এটা মানে কত? এটা মানে হচ্ছে 2 tan 70 মাইনাস 20, তাহলে 2 tan 50। এটা না বুঝতে পারার কোনো কারণ নাই, এটার অ্যান্সার চলে আসবে হচ্ছে ডি, চলে আসবে অ্যান্সার। ওকে, আমরা প্রায় মোটামুটি আমরা অবজেক্টিভ কভার করে ফেলতেছি। আরেকটা এমসিকিউ টাইপ দেখাবো, এরপরে আমরা আমাদের ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারটা চলে যাব। আরেকটা অবজেক্টিভের টাইপ দেখাইনি। প্রশ্নের মধ্যে বলছে কি যে cos 15 প্লাস sin 15 ডিভাইডেড বাই cos 15 মাইনাস sin 15 ইজ ইকুয়াল টু হোয়াট? রাজশাহী ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের রিটেন পরীক্ষাগুলোর জন্য। তো এই অঙ্কগুলো করার ওয়েটা হচ্ছে, এই অঙ্কগুলো করার ওয়েটা হচ্ছে যে আমার উপরে আছে সাইন কস, নিচে আছে হচ্ছে সাইন কস, একই কোণে। তুমি একটা কাজ করতে পারো, তুমি cos 15 দ্বারা ভাগ করো। তাহলে cos 15 দ্বারা ভাগ করলে কসটা নিচে চলে এসে কত হয়ে যাবে? tan 15। এটা আসবে হচ্ছে 1 মাইনাস tan 15। এরপর তুমি 1 এর পরিবর্তে কি বসাইতে পারো? 1 এর পরিবর্তে বসাইতে পারো হচ্ছে tan 45 প্লাস tan 15 1 মাইনাস tan 45 tan 15। তোমরা বুঝতেছো tan 45 এর মান কত? এই tan 45 এর মান তো 1। আল্লাহ রাস্তায় ফ্রি ফ্রি 1 এর জায়গায় tan 45 বসাই দিলাম। তাহলে তার পরের লাইনটা কি? তার পরের লাইনটা হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে কত ডিগ্রি? tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। tan 60 ডিগ্রির মান চলে আসবে হচ্ছে √3, যদি আমি ক্যালকুলেশনে ভুল না করে থাকি। tan 60 ডিগ্রির মান চলে আসবে হচ্ছে √3 পেয়ে গেলাম। তো মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্টটা হচ্ছে ভাইয়া যে আমাদের এই টাইপের অঙ্কগুলো যখন থাকে, এই টাইপের অঙ্কগুলোতে আমরা কিভাবে করব, শর্টকাট টেকনিক বলে দিতে পারি। শর্টকাট টেকনিকটা হচ্ছে, যেহেতু সবগুলা 15 আছে, 15 আছে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে tan 45 প্লাস 15। এখন কোশ্চেন আসতে পারে ভাই কখন প্লাস হবে কখন মাইনাস হবে? যেহেতু উপরে প্লাস আছে, তাহলে মনে রাখবা এখানে কি আসবে?
প্লাস, যদি উপরে মাইনাস থাকতো তাহলে আমার মাইনাস বসতো। একটু মনে রাখার চেষ্টা করবো, যদি তুমি একই কোণে কনভার্ট করে ফেলতে পারো তাহলে tan 45 প্লাস ওই কোণটা, tan 45 প্লাস ওই কোণটা দিয়ে অবজেক্টিভের জন্য মনে রাখার চেষ্টা করবো। অবজেক্টিভের জন্য এই পার্টটা মনে রাখার চেষ্টা করবে, ইনশাআল্লাহ এটা মিলবে। ওকে, নেক্সট চলে আসে আরেকটা পোল। দেখো কতবার আসছে, তোমরা আমার কথা বিশ্বাস করো না, কতবার আসছে এই পোলটা একটু দেখো। এটা আমাদের আজকের দিনের শেষ পোল, শিক্ষামূলক পোল। ওয়ান, অঙ্কটা আমি একটু বুঝাই। তোমাদের টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে যে ভাইয়া আমার টার্গেট হচ্ছে যেভাবেই হোক এটাকে আমার সাইন বানাইতে হবে, সরি কস বানাইতে হবে। কস বানানোর জন্য তোমাদের নিশ্চয়ই একটু মনে আসে না যে সাইন 75 কে তুমি চাইলে কি লিখতে পারো? সাইন 75 এর পরিবর্তে তুমি চাইলে লিখতে পারো না কস 15 ডিগ্রি, আর নিচে সাইন 75 এর পরিবর্তে কি লেখা যায়? কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তুমি বলতে পারবে কেন লিখলেন? কারণ আমরা পড়ছিলাম না ওই যে মানে 90 মাইনাস থিটা, বা এটা তো ইজি, এই সিস্টেমটা তো ইজি। যেমন আমি যদি তোমাকে বলি সাইন 30 ডিগ্রির যেই মান আর কস 60 ডিগ্রির মানটা কি, সেম একই জিনিস না? কারণ ওই 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে মনে রাখবা সাইন কজের সম্পর্ক হচ্ছে 90 ডিগ্রি বিয়োগের। যেমন সাইন 1 ডিগ্রির মান কত? সাইন 1 ডিগ্রির মান হচ্ছে কস 89 ডিগ্রির সমান। তো এটা একটু মনে রাখার চেষ্টা করবো। তো আমার এখানে ছিল হচ্ছে সাইন 75, সাইন 75 কে তুমি কি বানায় ফেললা? কস 15 বানায় ফেললা। এই সাইন 75 কে কস 15 বানায় ফেললা। তাহলে যেহেতু এইটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে যে tan 45, যেহেতু এখানে প্লাস আছে প্লাসটা এখানে চলে আসবে, আর অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি। tan 60 ডিগ্রি, দ্য ভ্যালু ইজ √3। আমার কাছে মনে হয় এটা প্রবলেম হওয়ার কথা না, এটা প্রবলেম হওয়ার কথা না। একটু ইনশাল্লাহ বুঝতে পারছি। আমরা চলে আসি এখন আমাদের লাস্ট টপিক আজকের, এবং এতক্ষণ রিটেনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদেরকে জাস্ট আমি বলবো যে ধৈর্য ধরে নেক্সট 10টা মিনিট শুনো, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। আমার টার্গেটটা হচ্ছে এই রুলগুলো আমি পড়াচ্ছি না, এগুলা তোমরা নিজ দায়িত্বে দেখে নিবা। ফর্মুলাগুলা, সাইন রুল, কজ রুল, ত্রিভুজের ক্ষেত্রফলের বিষয়গুলো কি, এস মানে কি, ত্রিভুজের 3 বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, সবগুলা ফর্মুলা এখানে দেওয়া আছে। এখানে তোমাদের সুবিধার্থে সবগুলা ফর্মুলা এখানে দেওয়া আছে, তোমরা এই ফর্মুলাগুলো দেখে নিবা। আর এই ফর্মুলাগুলো নিশ্চয়ই সবার মনে আছে যে এ বাই সাইন এ, বি বাই সাইন সি, সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু হচ্ছে 2r। আর এখানে কত? কজ রুলটা কি? কজ রুলটা ছিল হচ্ছে কজ এ, তাহলে এ যদি বসাই তাহলে এখানে কত বসাবো? মাইনাস এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। আর cos b এর মান কত? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca। আর cos c এর জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এই ফর্মুলাগুলো মনে রাখলে হয়ে যায়। চলে এসে একটা অঙ্ক দেখার চেষ্টা করি। তো প্রশ্নের মধ্যে বলছে একটি ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে, একটি ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে, বলছে এই ত্রিভুজের বৃহত্তম কোণটা বের করো। তাহলে একটা কাজ করে ফেলো যে ভাইয়া এখানে বাহুগুলো লিখে ফেলি। তাহলে আমার a এর মান কত? তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, b ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 1, c ইজ ইকুয়াল টু হচ্ছে আমাকে বলছে যে একটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোর্স কনসেপ্ট, যে আমাকে একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে। ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আরেকটা হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 1, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। বলছে এর বৃহত্তম কোণটা বের করতে বলছে। তাহলে বৃহত্তম কোণটা বের করতে বলা হয়েছে। তো প্রথম কাজটা হচ্ছে তোমরা যে কাজটা করবা, যে 3টা বাহু দেওয়ার পরে প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ভাইয়া এইখানে বৃহত্তম বাহুটা কত আসলে, বৃহত্তম বাহুটা বের করতে হবে। কারণ বৃহত্তম বাহুর বিপরীতেরটাকেই তুমি কি বলতে পারবা? বৃহত্তম বাহুর বিপরীতেরটাকেই তো তুমি কি বলতে পারবা? বৃহত্তম কোণ বের করতে পারবে। এখন এইটার জন্য আমার একটা সাজেশন থাকে যে অনেক ক্ষেত্রে দেখেই বোঝা যায়, যেমন এখানে দেখেই বুঝতে পারতেছো যে এ হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু এটা যদি কারোর কনফিউশন থাকে, তারা এক্স এর একটা মান ধরে নিবা। যেমন আমি যদি এখানে এক্স এর মান কত ধরে নেই, যে কোনো স্কোয়ার করি, +5 +1, তাহলে 31 আসতেছে। বি এরটা কত আসে? বি এরটা আসবে হচ্ছে 2 × 5 + 1, এটা আসবে হচ্ছে 11।
আর এটার জন্য কত আছে 5 স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 24। তো সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় দাঁড়াচ্ছে হচ্ছে আমার এ দাঁড়াচ্ছে, তাহলে এটা মনে রাখবো, সবচেয়ে বড় বাহু হচ্ছে এ, তাহলে সবচেয়ে বড় কোণটা কত দাঁড়াবে? সবচেয়ে বড় কোণ হচ্ছে এর বিপরীত বাহুটা। ক্লাস 7-এ ছিল নাকি 6-7-এ ছিল যে বৃহত্তম বাহুর বিপরীত কোণই বৃহত্তম কোণ, এই টাইপের প্রমাণ ছিল। অলওয়েজ মনে রাখবো যেটা বৃহত্তম বাহু তার বিপরীতটাকে আমরা বলতেছি বৃহত্তম কোণ। এখন নেক্সট টার্গেট থেকে এই কোণটা বের করবো, তাহলে এই কোণটা বের করার জন্য আমরা কোনটা ফর্মুলা অ্যাপ্লাই করবো? cos a মানে কত b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। তাহলে এখান থেকে তুমি প্রত্যেকটার মান বসাই দিবা, তাহলে 2x প্লাস 1 হোল স্কয়ার x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস x প্লাস 1 হোল স্কয়ার 2 ইন্টু 2x প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হচ্ছে এইটাকে তুমি ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে কত আসে এটা বের করার চেষ্টা করবা। আমি জাস্ট লিখে দিচ্ছি, এটাকে কাটাকাটি করলে এর মান চলে আসবে মাইনাস হাফ। মাইনাস হাফ চলে আসবে, মাইনাস হাফ যদি চলে আসে তুমি চোখ বন্ধ করে লিখে দিবা এর মান হচ্ছে 120 ডিগ্রি, এর মান 120 ডিগ্রি। তো প্রথম কাজটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বুয়েট পরীক্ষা আসছে, চুয়েটেও আসছে, বৃহত্তম কোণ বের করতে বলে। তাহলে বৃহত্তম কোণ বের করার কনসেপ্টটা কি? বৃহত্তম কোণ বের করার কনসেপ্টটা হচ্ছে বৃহত্তম বাহু বের করব, দেন বৃহত্তম বাহুর বিপরীত কোণটাকে আমরা বলবো হচ্ছে বৃহত্তম কোণ। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, অথবা তুমি চাইলে দেখে বলতে পারো, বা কিছু বীজগাণিতিক সূত্র অ্যাপ্লাই করে বের করা যায়। আমি আসলে কমপ্লেক্স যেতে যাচ্ছি না, জাস্ট একটা মান বসায় দেখে নিবা। এটা 1 2 3 4 যে মান বসাও না কেন, সবসময় যে বড় সে সবসময় বড়ই থাকবে। এমন না যে এর জন্য বড় হইলো ওর জন্য ছোট হয়ে গেল, এমন কখনোই হবে না। ওকে নেক্সট, পরেরটা বুয়েট পরীক্ষা আসা একটা কোশ্চেন। প্রশ্নের মধ্যে বলছে a ইজ ইকুয়াল টু 2b এবং a কোণ ইজ ইকুয়াল টু 3b কোণ হলে ত্রিভুজের অন্য কোণগুলোর মান বের করো। তাহলে প্রথমেই বুঝতে পারছো ভাই এখানে যেহেতু a আর b এর মধ্যে সম্পর্ক, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই sin b। তাহলে a এর মানটা বসাও, তাহলে a এর মান বসাই দিব কত? a এর মান বসাই দিব হচ্ছে 2b, আর a কোণের মান কত বসাই দিব? a কোণের মান বসাই দিব 3b, আর এটা হচ্ছে b, এটা হচ্ছে sin b। না বুঝতে পারার কোনো কারণ নাই, তুমি বললা ভাইয়া a b b তুমি ভাষায় যাও, পাশে পাশে পাশায় দাও, তাহলে 2 sin b ইজ ইকুয়াল টু sin 3b। এখন সবচেয়ে কঠিন কাজ, এই অঙ্কের সবচেয়ে কঠিন পার্টটা, sin 3b এর যে সূত্রটা আছে, sin 3b এর সূত্রটা বের করতে হবে। sin 3b এর সূত্র হচ্ছে 3 sin b minus 4 sin কিউব b। 3 sin b minus 4 sin কিউব b তোমার চলে আসবে। এখন তোমার নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেটটা হচ্ছে এক পাশে নিয়ে যাও, এক পাশে নিয়ে গেলে এইটা যদি এই পাশে চলে যায় তাহলে একটা কাটাকাটি করে শুধু থাকবে কত? sin b minus 4 sin কিউব b is equal to 0। তুমি sin b এর মানটা, sin b কমন নিলা, 1 minus 4 sin স্কয়ার b is equal to 0। এখন তুমি বলতে পারো ভাই sin b এর মান 0, তাহলে b is equal to 0 ডিগ্রি। এটা কি সম্ভব? সম্ভব না, কারণ ত্রিভুজের কোণ তো কখনো 0 ডিগ্রি হবে না, ত্রিভুজের কোণ কখনো 0 ডিগ্রি হবে না। আবার তুমি বলতে পারো যে ভাইয়া এখান থেকে কত আসবে? sin স্কয়ার b is equal to 1/4 sin b is equal to হাফ। তুমি বলতে পারো ভাই কেন প্লাস মাইনাস দিলেন না? কারণ ত্রিভুজের কোণ কি হবে না? ত্রিভুজের কোণ তো নেগেটিভও হবে না। তাহলে সাইন বি এর মান হাফ কার জন্য? তুমি বলতে পারো ভাই সাইন বি এর মান আমাকে বের করতে বলছে হচ্ছে হাফ, তাহলে হাফ কার জন্য হয়? আমি বলতে পারি ভাই হাফ হয় হচ্ছে 30 ডিগ্রির জন্য বা 150 ডিগ্রির জন্য। এখন এখানে একটা খেলা থাকে যে 130 ডিগ্রি আর 150 ডিগ্রি, 150 ডিগ্রি হতে পারবে না, কারণ যদি বি এর মান কত হয়? বি এর মান যদি হয় 150, তাহলে এর মান কত? এর মান হয়ে যাবে হচ্ছে 450। দেখো তো এই পার্টটা হজম হয় কিনা? এটাও সম্ভব না, কারণ আমি জানি কি a ইজ ইকুয়াল টু কত? 3b, তাহলে এটাও সম্ভব না। তাহলে বি এর মান কত ডিগ্রি? বি এর মান হচ্ছে 30 ডিগ্রি, এর মান কত? এর মান হচ্ছে 3 ইন্টু 30 ডিগ্রি বা 90 ডিগ্রি। আর সি এর মানটা কত? সি এর মানটা হবে 180 থেকে এই 30 আর 90 কে বাদ দিব, আমার চলে আসবে 60 ডিগ্রি। আমি পুরো একটা রিপিট করতেছি, সবাই একটু মনোযোগ দাও। প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? আমাকে বলছে a ইজ ইকুয়াল টু 2b, a কোণ ইজ ইকুয়াল টু 3b হলে ত্রিভুজের কোণগুলো ইজ ইকুয়াল টু cos b এর সূত্র কি? cos b এর সূত্র ছিল হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac। তাহলে cos এটা কত? cos 60 ইজ ইকুয়াল টু a এর মান কত? a এর মান √3 প্লাস 1 হোল স্কয়ার, √3 মাইনাস 1 হোল স্কয়ার b স্কয়ার ডিভাইডেড বাই 2 √3 প্লাস 1 √3 মাইনাস 1। এখন তোমার কাজটা কি হবে? কাজটা হবে যে এইটাকে ক্যালকুলেশন করে কার মানটা বের করবা? বি এর মানটা বের করবা। বি এর মান আমি লিখে দিচ্ছি, বি এর মান চলে আসবে √6 করে নিবা। বি এর মান √6 বের হয়ে যাবে। এখন বি এর মান যদি √6 বের হয়ে যায়, তাহলে এ আর বি এর মানটা কেমনে বের করতে পারবা? জাস্ট পরে cos a ইজ ইকুয়াল টু কি? cos a ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, এই ফর্মুলায় বসাই দিবা। আর cos c এর জন্য তুমি চাইলে 180 থেকে বিয়োগ করতে পারো, বা তুমি চাইলে আরেকটা ফর্মুলা দিয়েও করতে পারো। এই অঙ্কটা করবা। এবং আমি তোমাদেরকে এই ত্রিভুজের এই অঙ্কগুলো কেন দেখালাম? কারণ এই ত্রিভুজের অঙ্কগুলো বুয়েট রিটেনে আসে। তো অনেকে জিজ্ঞেস করতে পারে ভাই বুয়েট রিটেনে কোন অঙ্কগুলো আসে? এটা 3বার আসছে, এটা একবার আসছে, তার আগেরটাও একবার আসছে। সো বুয়েটে এই ত্রিভুজ সমাধানের অঙ্কগুলো ভালো করে করবা। ত্রিভুজ সমাধানের অঙ্কগুলো বুয়েটের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া শুরুর দিকে যে আমরা যে অবজেক্টিভ টেকনিকগুলো দেখলাম, এগুলো মেইনলি অবজেক্টিভের জন্য পড়তে হয়। যেমন এই মাঝখানে কিছু প্রমাণ দেখছিলাম, এগুলো দেখবা, এগুলো তোমার রিটেনে আসতে পারে। আর শুরুর দিকে ধারাগুলো দেখছিলাম, ধারাগুলো অবজেক্টিভে আসবে। আর ঘড়ির কাঁটা বলো, পর্যায় বলো, বা ক্লাসের শুরুতে যে তোমাদের যে ডোমেন রেঞ্জের একটা ছক দিয়ে রাখছিলাম, ডোমেন রেঞ্জের ছক দিয়ে রাখছিলাম, এটাও তোমরা পড়ে রাখবা। এটাও তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাট একটা কথা, আমার কথার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে অ্যাডমিশন টেস্টের জন্য ভালো করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করবা। আর বইয়ের থেকে যদি এখন বইয়ের সব অঙ্ক করার সময় না পাও, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো করবা। আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ এগুলো যদি করতে পারো, করলে খারাপ হওয়ার কোনো কারণ নেই, রেজাল্ট খারাপ হওয়ার কোনো কারণ নেই। সো আজকে আমাদের পক্ষ থেকে এতটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ সময় সুযোগ সবকিছু ঠিক থাকলে আমরা ইনশাআল্লাহ আবার নেক্সট উইক আবার দেখবো। সবাইকে ধন্যবাদ।
জি ফাহিম ভাই, তার পিডিএফ আপলোড করে দিন। ওকে। মুমিন ভাই কিছু বলবেন? হ্যাঁ, ওদের একটা কথা বলি শোনো। জি এই ভাই। তোমরা কোশ্চেন আনসারে অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে প্রিপারেশন নিব কি করে এগুলো। এই যে জিনিসগুলো টাইপ করতেছো, তারপর একটা ছেলেকে দেখলাম এখানে টাইপ করতেছো, আবার চ্যাটে লিখছো ভাই ম্যাথ আবার বুঝাই দেন। তার মানে তুমি যখন টাইপ করতেছো তখন কিন্তু ভাই ঠিকই বুঝাচ্ছে, তুমি কিন্তু অধিক মনোযোগ দিচ্ছ না। তো এই টাইপের কোশ্চেনগুলো পরে করো। প্রত্যেক ক্লাসে তো একই প্রশ্ন করে যে কিভাবে প্রিপারেশন নিব। এগুলো তো একদিনই বোঝা যায়, তুমি নিতে থাকো। কিন্তু এই যে আমাকে এইসব প্রশ্ন করতে যে ভাইয়ের পড়াটা বুঝতেছো না, এটা কিন্তু লস হয়ে যাচ্ছে। এজন্য ওইদিকে খেয়াল রাখো পরবর্তী ক্লাসগুলো থেকে। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে কখন এই যে সাইন রুল ব্যবহার করবা আর কখন কজ ব্যবহার করবা। কজটা ব্যবহার করবা তখনই যখন দেখবে তোমার বাহুগুলো বেশি দেওয়া আছে, কোণ মাত্র একটা। লাস্ট একজন প্রশ্ন করছে এর জন্য বললাম। আর সাইন রুল যখন দেখবা বাহু আর মানে কোনগুলো মোটামুটি সমান সমান দেওয়া আছে, দুইটা বাহু দুইটা কোণ এই টাইপের, তখন সাইন রুলটা ব্যবহার করতে পারো। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। জি ভাই ধন্যবাদ। স্টুডেন্ট ভাই আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আজকে ক্লাসটা পর্যন্ত। সামনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।